দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্বাস্থ্য এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি জান্নাতুন নূর নাইমা। দর্শক, আমাদের ত্বকের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মেস্তা। আর এই মেস্তার ট্রিটমেন্ট আসলে কি ধরনের হয়ে থাকে বা প্রতিরোধ করা যায় কিভাবে বা আধুনিক চিকিৎসাগুলো কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো এবং এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য চিকিৎসক। আমাদের সাথে রয়েছেন ডক্টর মেহরান হোসেন, তিনি সহযোগী অধ্যাপক, চর্ম যৌন অ্যালার্জি বিশেষজ্ঞ, সিটি হসপিটাল লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। অনেক কিছু আমরা জানবো আপনার কাছ থেকে। তো যেহেতু আজকে আমরা মেস্তা নিয়ে আলোচনা করব, ১ম এ একটু জানতে চাই যে মেস্তা আসলে কি এবং এটা কেন হয়ে থাকে? ২ টা প্রশ্ন। তো ১ম এ হচ্ছে মেস্তা আসলে কি? মেস্তাকে আমরা সাধারণত বলে থাকি ডার্মাটোলজির ভাষায় মেলাজমা। তো এটা আসলে মুখের এক ধরনের হাইপার পিগমেন্টেশন। হাইপার পিগমেন্টেশন বলতে ত্বকের যে স্বাভাবিক কালার থাকে তার চেয়ে ডার্ক কালার। তো এটা সাধারণত হয় যে আমাদের যে মেলানোসাইটিং স্টিমুলেটিং হরমোন আছে, MSH যেটাকে আমরা বলি, সেটার ওভার অ্যাক্টিভিটির জন্য। সাধারণত গালের ২ পাশে হয়, নাকের উপরে, কপালে, থুতনিতে ইউজুয়ালি মেস্তাটা বেশি হয়। তো মেস্তা হওয়ার কারণ যেটা বললাম, যে কোনো কারণে যদি আমাদের মেলানোসাইটিক স্টিমুলেটিং হরমোন যেটা আমাদের মেলানিন তৈরি করে, তো সেটা যখনই, অনেকগুলো কারণ আছে, এটা আমরা আস্তে আস্তে আসবো, যখন এটা স্টিমুলেটেড হয় তখনই সেটা মেস্তা রূপে বহিঃপ্রকাশ হয়। ওকে। তো এটা আসলে কেন হয়ে থাকে সবার? আসলে সবার বলতে এটা আমি একটু ভাগ করি, যেমন আমাদের প্রতি ১০ জনে ৮ থেকে ৯ জন মহিলা এবং ১ জন পুরুষ, মানে রেশিওটা হচ্ছে 9:1। তো সুতরাং দেখা যাচ্ছে মহিলাদের মেস্তা অনেক বেশি হয়ে থাকে। তো মেস্তার কারণ যদি আমি বলি, সেটা তো একটু আগে যেটা বললাম, যে মেলানোসাইটিং স্টিমুলেটিং হরমোন যেটা MSH যেটাকে আমরা বলি, বা মেলানোজোম, এটার ওভার অ্যাক্টিভিটির কারণে বা এটার অতি কাজ করার কারণে। তো এখন আসে যে ওভার অ্যাক্টিভিটিটা কেন হয় বা কী কারণে হয়। তো এটা আসলে কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত হচ্ছে যে কোনো ধরনের আলো এবং তাপ, এটা যখন পায় ত্বক বা মুখের কাছাকাছি থাকে, তখন এটা মেলানোসাইটিং স্টিমুলেটিং হরমোনটা স্টিমুলেটেড হয়। তো সেটা হতে পারে সূর্যরশ্মি, হতে পারে চুলার তাপ বা চুলার যে হিটটা আছে সেখান থেকে, বা কেউ যদি দীর্ঘক্ষণ দেখা যাচ্ছে টেবিল ল্যাম্পের কাছে বসে কিংবা কোনো হাই ডেন্সিটি লাইটের কাছে বসে কাজ করে, তাদের মেস্তা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে প্রেগনেন্সির সময় মেলানোসাইটিং স্টিমুলেটিং হরমোন বা MSH এর অ্যাক্টিভিটি বেড়ে যায়, তখন মহিলাদের মেস্তা হয়। প্রেগনেন্সির পরেও সেটা হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যারা অনেক সময় ধরে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় বা OCP খেয়ে থাকেন, তাদের মেস্তা হওয়ার সম্ভাবনা থাকে। আর ছেলে মেয়ে উভয়ের একটা কজ, সেটা খুব কমন, যারা খুব বেশি সান এক্সপোজারে যায় বা রোদে যেতে হয় বা ফিল্ড ওয়ার্ক করে বা খেতে খামারে কাজ করে কিংবা মাঠে ঘাটে কাজ করে, তারা যদি দীর্ঘদিন সান প্রোটেকশন ছাড়া ক্রনিক যেতে থাকে এসব জায়গায়, তাদের মেস্তা হওয়ার ঝুঁকি বা সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে আসলে কিভাবে এটাকে প্রতিরোধ করা যেতে পারে? প্রাইমারি যদি বলি, আসলে মেস্তা হওয়ার আগে তো আসলে এটা প্রতিরোধ করা কখন হবে উচিত। বা কিভাবে হবে বা কার হবে এটা বলা মুশকিল। তবে একটা ফ্যাক্টর বা একটা জিনিস সবাইকে মানলে এটা মেস্তা হওয়ার সম্ভাবনাটা বা হলেও সেটার তীব্রতাটা কমে আসবে, সেটা হচ্ছে সান প্রোটেকশন। তো সান প্রোটেকশন আমরা ৩ বার বলি। তো সান প্রোটেকশনটা কিভাবে করব, আমরা কয়েকটা ভাগে করতে পারি। একটা হচ্ছে যখন আমরা ডিরেক্ট হিটে যাব, যেমন চুলার কাছে, সেটা হোক গ্যাসের চুলা, লাকড়ি চুলা, যে কোনো চুলায়, তখন আমরা অবশ্যই যাওয়ার আধা ঘন্টা আগে সানব্লক অ্যাপ্লাই করব। তো আপনার জন্য কোন সানব্লকটা অ্যাপ্রোপ্রিয়েট, কোন ফর্মুলেশনটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা আপনার ডার্মাটোলজিস্ট আপনাকে বলে দেবে বা আপনার চিকিৎসক আপনাকে বলে দিবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন মাঠে ঘাটে যাব তখনও বা বের হওয়ার আগে সানব্লকটা দিতে হবে। ঠিক বের হওয়ার আগে আগে না, অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে দিতে হয়। এই আচ্ছা। রুলটা ফলো করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা সানব্লকই, ধরেন আপনি ৪-৫ ঘন্টা বাইরে থাকবেন, অথবা ৪-৫ ঘন্টা মাঠে থাকবে, অথবা ৪-৫ ঘন্টা রান্নাঘরে থাকতে হবে, তো তখন সানব্লকটা কিন্তু রিঅ্যাপ্লাই করতে হয়। ইউজুয়ালি ১.৫ থেকে ২ ঘন্টা পর পর সানব্লকটা রিঅ্যাপ্লাই করতে হয়। তা না হলে যে সান প্রোটেক্টিং ফ্যাক্টরগুলো থাকে, এই প্রোটেক্টিং ফ্যাক্টরগুলো কিন্তু ২ ঘন্টা পরে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সানব্লকটা আর কোনো কাজ করে না, শুধুমাত্র মুখে একটা ক্রিমের মতোই হয়ে থাকে। তো সান প্রোটেকশনটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও বাইরে গেলে আমরা বলি ইউজুয়ালি ছাতা ইউজ করতে যদি সুযোগ থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যতটা সম্ভব শেডের নিচে থাকা, বা ডিরেক্ট হিটটা বা ডিরেক্ট সানলাইটটা যাতে মুখের উপরে না পড়ে, যেহেতু মেস্তাটা মুখেই বেশি হচ্ছে। তো এগুলো অ্যাডভাইস আমরা দিয়ে থাকি। মেস্তা কি আসলে মুখ ছাড়া শরীরের অন্য কোনো অংশে হতে পারে কিনা? না, ইউজুয়ালি মেস্তার সাইট হচ্ছে ফেসের মধ্যে গালের ২ পাশে বাটারফ্লাই প্যাটার্নে হয়, ইউজুয়ালি নাকের উপরে, কপালে এবং থুতনিতে। এছাড়াও গলায় এবং ঘাড়ে কিছু কালো দাগ হয়, অনেকে এটাকে মেচতা মনে করে, বাট এগুলি মেচতা না। এগুলি আমাদের অ্যামাইলোডোসিস হতে পারে, কিংবা দেখা যাচ্ছে অ্যাকান্থোসিস হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু ওগুলি মেচতা না। মেচতা ইউজুয়ালি শুধু মুখেই হয়। কোনো কি বয়স সীমা রয়েছে যে এই বয়সের মানুষদের মধ্যে মেস্তার প্রবণতাটা বেশি থাকে? বয়সের রেঞ্জটা আসলে একটু বেশি।
সাধারণত বাচ্চাদের মেচতা হয় না, অ্যাডোলেসেন্ট এজেও মেচতা হয় না। ইউজুয়ালি দেখা যাচ্ছে যে 20-21 থেকে শুরু করে 50-60-65-70 বছর মধ্যেও মেচতা হতে পারে, কিন্তু 20 বছরের আগে বা 18 বছরের আগে মেচতা হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো আপনি একটু আগে পিগমেন্টেশন এর কথা বলছিলেন। একটু জানতে চাই যে আসলে সাধারণ পিগমেন্টেশন আর মেস্তার মধ্যে আসলে কোনো পার্থক্য রয়েছে কিনা? এটা খালি চোখে দেখলে দুটোই কালচে দাগ মনে হয়। যারা আমরা ডার্মাটোলজিস্ট আছে তারা ক্লিনিক্যালি এটাকে ডায়াগনোসিস করে থাকি। এছাড়া অনেক সময় উডস ল্যাম্প এক্সামিনেশনের প্রয়োজন হয় যে এটা পিটিরিয়াসিস কিনা, কিংবা দেখা যাচ্ছে যে এটা অন্য কোনো কারণে দাগটা হচ্ছে কিনা, বা অ্যামাইলোডিসিস কিনা, কিংবা মেস্তার অ্যাকসেন্চুয়েশনটা দেখে, কিংবা অনেক সময় ডার্মোস্কোপ ইউজ করে আমরা এটা বুঝতে চেষ্টা করি যে এটা 100% মেস্তা কিনা। কিন্তু মেস্তা ইউজুয়ালি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়। এটা মেস্তা ডায়াগনোসিস করার জন্য রক্তের কোনো পরীক্ষার খুব একটা প্রয়োজন হয় না, অথবা কোনো বায়োপসি বা এই ধরনের জিনিস প্রয়োজন পড়ে না। আমাদের হরমোনাল কোনো প্রবলেমের সাথে কি মেস্তার কোনো রিলেশন রয়েছে কিনা? ওই যে যেটা বললাম, মেলানোসাইটিক স্টিমুলেটিং হরমোন যেটা এমএসএইচ এর ওভার অ্যাক্টিভিটির কারণে মেচতা হয়। সো এছাড়াও তখন যদি কেউ ওসিপি খায়, ওটাও তো এক ধরনের হরমোনাল কন্ট্রোল আমরা করে থাকি ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে। তো ওইটার ইমব্যালেন্সের কারণে যদি এমএসএইচটা বেড়ে যায়, তখন আমাদের মেচতা হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অনেকের পিসিওএস প্রবলেম রয়েছে বা অনেকে আছে যে বার্থ কন্ট্রোল পিল নিচ্ছে। তো সেক্ষেত্রে কি মেস্তার কোনো প্রবণতা বাড়ে কিনা? বার্থ কন্ট্রোল পিলে মেচতার প্রবণতা বাড়তে পারে, তবে পিসিওএস থাকলে ইউজুয়ালি মেচতা হয় না। যেটা হয় দুইটা জিনিস বেশি হয়। একটা হচ্ছে একনি বা ব্রণ, আর একটা হচ্ছে মুখে লোম দেখা যায়, যেটাকে আমরা অবাঞ্ছিত লোম বা হার্সুটিজম বলে থাকি। পিসিওএস এর সাথে সাধারণত ওই দুটো জিনিস রিলেটেড, কিন্তু বার্থ কন্ট্রোল পিলের সাথে মেচতার খুব ভালো একটা কানেকশন আছে। সেক্ষেত্রে কি আসলে কোনো স্পেশাল ট্রিটমেন্ট রয়েছে? নাকি আপনারা নরমাল কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন? প্রথমত তাকে আমরা বলি যে অন্য কোনোভাবে ট্যাবলেটটা সুইচ করা যায় কিনা, তাকে যে গাইনোকোলজিস্ট দিয়েছেন তার সাথে আলাপ করে। যদি একেবারে সেটা সুইচ না করা যায়, তখন আমরা ট্রিটমেন্ট শুরু করি। ট্রিটমেন্টের অনেকগুলো ধাপ, অনেকগুলো প্রোটোকল, অনেকগুলো টাইপ রয়েছে। তো একেকজনকে একেকটা টাইপে আমরা বলি। আগে আমরা ফ্যাক্টরটাকে বা রুট কজটাকে আইডেন্টিফাই করে ওটাকে রিমুভ করার চেষ্টা করতে বলি। যদি সেটা একেবারেই সম্ভব না হয়, তখন আমরা ধাপে 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 ট্রিটমেন্টগুলোতে যাই। সাধারণত কি ধরনের ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন মেস্তার যদি সমস্যায়? বড় হেডলাইন বলি, তাহলে ট্রিটমেন্ট আসলে 3 ভাবে আমরা ভাগ করি। আচ্ছা। একটা হচ্ছে মুখে খাওয়ার ওষুধ, 2 নাম্বার হচ্ছে অ্যাপ্লাই করার বা ত্বকে ব্যবহারের ওষুধ, 3 নাম্বার হচ্ছে কিছু প্রসিডিউর বা ইন্টারভেনশন করে থাকি বা লেজার করে থাকি, এগুলো একটা। সো মুখে খাওয়ার ওষুধ, ব্যবহারের ওষুধ, আর হচ্ছে কিছু প্রসিডিউর বা কিছু ইন্টারভেনশন বা কিছু লেজার আমরা ইউজ করি। এভাবে আমরা ভাগ করে থাকি। কতদিন সময় লাগতে পারে মেস্তার ট্রিটমেন্টে? এটা আসলে বলাটা মুশকিল। মেস্তাকে ইউজুয়ালি 3টা টাইপ হয়। একটা হচ্ছে একদম ত্বকের বহির্ভাগ, এপিডার্মিসের বহির্বিভাগে যেটা হয় সেটা হচ্ছে এপিডার্মাল মেলাজমা। যেটা একটু ভিতরের দিকে হয় তার চেয়ে, সেটাকে বলি আমরা মিক্সড ভ্যারাইটি। আর একদম ভিতরের যে লেয়ার ত্বকের, যে ডার্মিসে যদি হয়, সেটাকে আমরা ডার্মাল মেলাজমা বলি। তো ডার্মাল মেলাজমা কিন্তু সাধারণত 2 থেকে 3 মাস 4 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করতে হয়। বাট এপিডার্মাল মেলাজমা যেটা, সেটা সাধারণত 1-1.5 মাসের মধ্যেই মোটামুটি সেরে যায়। কিন্তু ডার্মাল মেলাজমাটা 3 মাস 4 মাস এমনকি 6 মাস পর্যন্ত এটা ট্রিটমেন্ট করতে হয়। তবে একটা ব্যাপার হচ্ছে যে এই মেলাজমা, ডার্মাল মেলাজমা যেটা স্পেশালি, সেটা কিন্তু ভালো, সবগুলো যে ভালো হবে ব্যাপারটা এরকম না। আবার কিছু কিছুগুলো আছে যে অনেক সময় ভালো হয়ে গেল পুরোপুরি, 1 থেকে 1.5 বছর পরে বা আরও কিছু পরে ওটা কিন্তু রিঅ্যাপিয়ার করতে পারে বা রিকার করতে পারে, মানে আবার হতে পারে। এটা আচ্ছা। পেশেন্টকে আসলে বলে দেওয়াটা খুব জরুরি, কিন্তু কার হবে এটা বোঝা মুশকিল। তবে সাধারণত দেখা যায় যে গবেষণায় যে আমরা যদি স্ট্রিক্ট সান প্রোটেকশন ফলো করি বা মুখে খাওয়ার ওষুধগুলো ঠিকমতো ফলো করে খাই, তাহলে দেখা যাচ্ছে এটা রিঅ্যাপিয়ার করার পসিবিলিটিটা অনেক কমে যায়। সো এটা আসলে আবার রিকার করতে পারে। তো এক্ষেত্রে তখনও আবার নতুন করে ট্রিটমেন্টটা নেওয়া খুব জরুরি। আচ্ছা, আপনি এটাকে বলছিলেন যে মেয়েদের মধ্যে আসলে মেস্তার সমস্যাটা বেশি দেখা যায়। তো একটু জানতে চাই এটার কারণটা আসলে কি? এটার কারণটা হচ্ছে যে একটা তো জেনেটিক প্রিডিসপোজিশন, মানে এটা এরকমই ব্যাপারটা, তাদের মেলানোসাইটিন স্টিমুলেটর হরমোনটা বেশি ওভার অ্যাক্টিভ থাকে, অথবা মা খালা কারো থাকলে এটা হতে পারে, যেটাকে আমরা বললাম জেনেটিক প্রিডিসপোজিশন। আরেকটা হচ্ছে যে ওই যেটা একটু আগে বলেছে যে ওসিপি, কিংবা চুলার কাছে বেশি যাওয়া, কিংবা প্রেগনেন্সির সময় ওই ধরনের ইস্যুগুলো তো মেয়েদের ক্ষেত্রে আসে। তো এই সব কারণে মেয়েদের মেস্তার প্রবণতাটা বা ইয়েটা বেশি দেখা যায়, ইনসিডেন্সগুলো। তো এইসব ক্ষেত্রে কি কোনো ঘরোয়া পদ্ধতি কি রয়েছে যার মাধ্যমে সব মানে মেয়েরা বা ছেলেরা নিজেদের মাধ্যমে ঘরোয়াভাবে ট্রিটমেন্ট নিতে পারে? না, আসলে ঘরোয়াভাবে ট্রিটমেন্ট নেয়ার কিছু নেই, কিন্তু ঘরোয়া কিছু অ্যাডভাইস আছে যাতে আপনার মেস্তাটা মোটামুটি ওষুধের সাথে সাথে নিয়ন্ত্রণে থাকে, অথবা অল্প হলে যাতে সেটা কন্ট্রোলে থাকে। যেমন ঘরোয়া পদ্ধতি বলতে আমরা সানব্লক ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে ঘরের মধ্যে বলতে আমি যদি কিচেনে যাই, তখন সানব্লকটা ইউজ করা, বা বাইরে যাওয়ার সময় সান প্রোটেকশনটা ইউজ করা। আরেকটা হচ্ছে যে আমরা বলি যে এখানে কালারফুল জিনিস খেতে, ভিটামিন এ, সি এবং ই, যেগুলিকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলি। এখন অবশ্য অনেক
সুপার অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন গ্লুটাথায়ন আছে, তারপরে হচ্ছে পিকনোজেনল জাতীয় ওষুধ আছে, এগুলো আমরা ঘরে বসে খেতে পারি। আর ভিটামিন এ, ই, সি আমরা সাপ্লিমেন্ট আকারেও খেতে পারি। এছাড়াও যেসব রঙিন শাকসবজি আছে, যেমন গাজর, টমেটো, কমলা, তারপরে হচ্ছে শাক বিভিন্ন ধরনের, এগুলিতে প্রচুর পরিমাণে এ, সি, ই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো এগুলো আমরা বাসায় বসে করতে পারি, কিন্তু এগুলি কিন্তু কোনোটা মেস্তার চিকিৎসা না, এগুলো হচ্ছে সাপোর্টিভ এইড হিসেবে আমরা ব্যবহার করতে পারি বা খেতে পারি। এছাড়াও মেস্তা যাতে খুব বেড়ে না যায় বা মোটামুটি কন্ট্রোলে থাকে এগুলোর জন্য করতে পারি, কিন্তু এগুলি কোনোটাই ট্রিটমেন্টের কোনো ইয়ে না, যে পদ্ধতি না যে এগুলি ফলো করলে আমার মেস্তাটা চলে যাবে, এরকম না। মেজটাকে কি আসলে কোনোভাবে প্রতিরোধ করার কোনো ওয়ে রয়েছে কিনা? যদি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে তাহলে আসলে প্রতিরোধ করাটা খুব কঠিন, তাহলে সেটা হয়েই যাবে, স্পেশালি ডার্মাল মেলাসমা যেগুলো হয়ে গেলে। একটা অ্যাডভাইস থাকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি যখন প্রাথমিক অবস্থায় মেস্তাটা দেখেন, বেশিরভাগই আমাদের কাছে একটু লেটে আসে, তো লেটে আসলে ট্রিটমেন্টটাও লেন্দি হয়, ভালো হওয়ার সম্ভাবনাটাও অনেক কমে আসে, এবং তার ক্ষেত্রে চিকিৎসার ব্যয়টাও বেশি হয়। যদি অল্প মেস্তা থাকা অবস্থায় আপনি এটা ওটা ট্রাই না করে যদি ডার্মাটোলজিস্টের কাছে বা অ্যাস্থেটোলজিস্টের কাছে যান, তাহলে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, এটা মোটামুটি বলা যায়। কারণ এখন অনেক মেস্তার আধুনিক চিকিৎসা কিন্তু চলে এসেছে। সো মেস্তার যে আধুনিক চিকিৎসার কথা আপনি বলছিলেন, এটা একটু জানতে চাই যে কি আধুনিক চিকিৎসা এখন মেস্তার রয়েছে? আধুনিক চিকিৎসা প্রথমত যদি আমরা খাওয়ার ওষুধের কথা বলি, তাহলে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো, যেমন গ্লুটাথিয়ন জাতীয় ওষুধ, তারপরে হচ্ছে আপনার পিকনোজেনল জাতীয় ওষুধ, এগুলো আসছে। এগুলোর কি একটা টাইমিং থাকে যে এতদিন গ্রহণ করতে হবে? হ্যাঁ, এবং এগুলি কিন্তু একটা ভালো জিনিস কথা হচ্ছে যে এগুলো দেওয়ার আগে কিন্তু আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করা খুবই প্রয়োজন। একটা হচ্ছে পেশেন্টের হিস্ট্রি নেওয়া, যে তার প্রেগনেন্সির ইস্যু আছে কিনা, সে ল্যাকটেটিং মাদার কিনা, তার লিভার ফাংশন এবং রেনাল ফাংশন ঠিক আছে কিনা। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো দেওয়ার আগে কিন্তু এটা অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। এটা আপনি এখন শুনে খেয়ে ফেললেন বা খেয়ে ফেলছেন এরকম কিন্তু ব্যাপারটা করা ডোজিং যাবে এর না। একটা ব্যাপার থাকে ডোজিং এর এবং ব্যাপার থাকে, টাইমিং এরও একটা ব্যাপার থাকে। এক্স্যাক্টলি কাদেরকে দিব কাদেরকে দিব না, এবং এগুলি কোনোটা রাতে খাওয়া যায়, কোনোটা দিনে খাওয়া যায় না, এগুলি কিছু ব্যাপার থাকে। আরেকটা ইন্টারেস্টিং ওষুধ আমরা দেই, সেটা হচ্ছে ট্র্যানিক্সামিক অ্যাসিড খেতে। আমরা অনেকেই জানি যে ট্র্যানিক্সামিক অ্যাসিড সাধারণত ব্লিডিংয়ের ডিসঅর্ডার বা ব্লিডিং বন্ধ করার জন্য দেওয়া হয়। এখানে ট্র্যানিক্সামিক অ্যাসিডটা আমরা দেই হচ্ছে, ট্র্যানিক্সামিক অ্যাসিডের একটা সাইড এফেক্ট থাকে যে ত্বকে হাইপোপিগমেন্টেশন বা ত্বকের দাগ দূর করে। এখানে কিন্তু ট্র্যানিক্সামিক অ্যাসিডের আমরা সাইড এফেক্টটাকে কাজে লাগাচ্ছি। সো এরকম কিছু ওরাল ওষুধ, এগুলো নতুন আমাদের ট্রিটমেন্ট রেজিমের মধ্যে আছে। কিছু টপিক্যাল ওষুধ আছে, যেমন কোজিক অ্যাসিড, তারপর আলফা আরবুটিন, তারপর ভিটামিন সির কিছু নতুন নতুন ফর্মুলেশন, এগুলো আমরা অ্যাপ্লাই করি। আর প্রসিডিওরের মধ্যে খুবই কমনলি আমরা যেটা করি এখন, কিউ সুইচ লেজার এবং হচ্ছে মেজোথেরাপি। মেজোথেরাপি নিয়ে আমি পরে আসছি। তো কিউ সুইচ লেজার করি আর মেজোথেরাপি, এই দুটো হচ্ছে খুব ভালো ট্রিটমেন্ট অপশন, যেটা খুব বেশি পরিমাণে ইফেক্টিভ। আচ্ছা, অনেকে বলে যে ফেয়ারনেস ক্রিমে মেস্তা বাড়ে বা যেকোনো ধরনের ময়েশ্চারাইজার ইউজ না করলে মেস্তা বাড়ে। তো এক্ষেত্রে আসলে আপনার মতামত কি? ফেয়ারনেস ক্রিমগুলো সাধারণত ম্যাক্সিমামই পোটেন এবং মিড পোটেন স্টেরয়েড থাকে এটার ভিতরে। তো যখন দেওয়া হয় তখন স্কিনটা একটু শেডিং হয়, একটু ব্লিচিং হয়, সাদা দেখায়, কিন্তু পরবর্তীতে যখন এটা আমরা বন্ধ করে দিই, উইথড্রয়াল এফেক্ট হিসেবে মেস্তাটা আরও বেশি প্রমিনেন্ট হয়, আরও বেশি বোঝা যায়, তখন মেস্তাটা আরও বেশি মানুষের চোখে পড়ে এবং পেশেন্টের কাছেও সেটা খুব অস্বস্তিদায়ক হয়। আপনার কাছ থেকে আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানছিলাম। আপনি খুব চমৎকার করে বলছিলেন মেস্তা তো আসলে খুব কমন একটি সমস্যা। আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুস্বাস্থ্য এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। খুব তাড়াতাড়ি ফিরবো, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্বাস্থ্য এই অনুষ্ঠানে। আশা করছি আপনারা সবাই আমাদের সাথেই ছিলেন। তো আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলছিলাম। মেস্তা সম্পর্কে অনেক কিছু জানছিলাম আপনার কাছ থেকে। যেহেতু মেস্তা আসলে খুবই কমন একটি সমস্যা। সবাই এই রোগটাতে ভুগে থাকে, যেটা আমাদের আসলে আত্মবিশ্বাসেও প্রবলেম করে থাকে। এখন একটু জানতে চাই যে এই মেস্তার ট্রিটমেন্টের জন্য কখন একজন ডার্মাটোলজিস্টের কাছে যাওয়াটা খুব জরুরি, এবং কখন আসলে মানুষ মনে করবে যে না, আমাকে এখনই ডক্টরের কাছে যেতেই হবে? মেস্তা নিয়ে আসলে সবাই একটু অসুবিধার মধ্যে ভোগে, কারণ হচ্ছে যে এটা দেখা যাচ্ছে একদম ফেসের মধ্যে, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে জিনিসটা অনেক বেশি কাজ করে। তো এতে তার আত্মবিশ্বাস কমে যায়, অনেকে অনেক সময় ডিপ্রেশনে চলে যায়। তো মেস্তা যত দিন যাবে, ধরেন প্রথমে যখন সে দেখবে যে তার মেস্তা হয়েছে, যত দিন যাবে তার ট্রিটমেন্টটা তত বেশি রেজিস্ট্যান্ট হতে থাকবে, তত বেশি ডিফিকাল্ট হতে থাকবে। এজন্য প্রাথমিক অবস্থা যখন আপনি দেখলেন যে আপনার হালকা মেস্তা পড়েছে দুই সাইডে, কিংবা খুব মেস্তা মেস্তা ভাব হচ্ছে, ঠিক তখনই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তাহলে মেস্তাটার ট্রিটমেন্টটা অনেক ইজি হয়। অনেক সময় তো অনেক ধরনের কালো দাগ দেখা যায়। তো আসলে কিভাবে বোঝা যাবে যে এটা কি আমার নরমাল কোনো কালো
দাগ বা এটা কি আসলে আমার মেস্তা কিনা? মুখে আসলে অনেক কালো দাগ হতে পারে। একটা হতে পারে পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন, এছাড়া দেখা যাচ্ছে মেলানোডার্মা হতে পারে, অ্যাকান্থোসিস হতে পারে, অনেক সময় পিটিরিয়াসিস ভার্সিকালার হতে পারে। তো সাধারণত সকল ডার্মাটোলজিস্টই মোটামুটি মেস্তা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলেন। যদি তার কোনো ডাউট থাকে যে এটা কী টাইপের মেস্তা বা মেস্তার সাথে অন্য কিছু আছে কিনা, তাহলে সে ডার্মোস্কোপের সাহায্য নেয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা ওই অ্যাকসেন্চুয়েশনটা দেখার জন্য উডস ল্যাম্প এক্সামিনেশনটা করেন। ওকে, সো ডায়াগনোসিসটা তখন আপনারা কনফার্ম হয়ে ওভাবে যায়। এটার করে জন্য কোনো থাকেন। কাটাছেঁড়া বা কোনো ল্যাব টেস্ট কিংবা কোনো রক্ত পরীক্ষার কোনো প্রয়োজন তো পড়ে না। একজন আসলে ডার্মাটোলজিস্টের কাছে গেলেই এই মেস্তাটা মেস্তাটা খুব বুঝা সুন্দর যায়। করে ডায়াগনোসিস করা যায়। এখন একটু জানতে চাই যে এটার ট্রিটমেন্টটা আসলে আপনারা কিভাবে দিয়ে থাকেন এবং কত ধরনের ট্রিটমেন্ট রয়েছে? আমরা আগে ফার্স্টে ডায়াগনোসিস করি যে এটা কোন টাইপের মেলাসমা। সেটা হচ্ছে ডার্মাল নাকি এপিডার্মাল না মিক্সড। তো এপিডার্মাল হলে সাধারণত কোনো ধরনের ইন্টারভেনশনে যাওয়া আমাদের প্রয়োজন পড়ে না, শুধু মুখে খাওয়ার ওষুধ এবং ব্যবহারের ওষুধ দিলেই চলে যায়। মুখে খাওয়ার মধ্যে আমরা সাধারণত অ্যান্টিঅক্সিডেন্টগুলো দেই, আর ব্যবহারের মধ্যে সাধারণত ক্লিকব্যান্ড ফর্মুলা যেটা হাইড্রোকুইনন থাকে, যেটাতে 2% বা 4% সাথে মোমেটাসন এবং রেটিনয়েড, তো এইটা একটা ফর্মুলা দিই। এবং সাথে অনেক সময় দেখা যায় যে হাইড্রোকুইননে অ্যালার্জি হয়, সেক্ষেত্রে আমরা ক্লোজিক অ্যাসিড দেই কিংবা আলফা আরবুটিন দেই, এই জাতীয় ওষুধ দেই। আর সানব্লক তো অবশ্যই ইউজ করতে বলি। তো এতে সাধারণত এই খাওয়ার লাগানোর ওষুধে আমাদের এপিডার্মাল মেলাজমাগুলো চলে যায়। তবে এই ব্যবহারের ওষুধগুলো ইউজ করার কিন্তু বেশ কিছু নিয়ম আছে। এক নম্বর হচ্ছে যে আপনি এই ওষুধগুলো কিন্তু দিনের বেলাতে ইউজ করতে পারবেন না, কারণ এগুলি সবই ফটোটক্সিক ড্রাগ বা এগুলি ফটোসেন্সিটিভিটি করে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার রিয়াকশন হবে, মুখ লাল হয়ে যাবে, মুখ পুড়ে যাবে। এগুলি অবশ্যই সন্ধ্যার পরে দিতে হয়। আর একজন ডার্মাটোলজিস্ট আপনার ত্বকটা অ্যাসেস করে বা পরীক্ষা করে উনি বলবে যে কতক্ষণ পরে আপনি ক্রিমটা কিন্তু সারা রাত দিয়ে রাখা যায় না। এই ধরনের ক্রিম সাধারণত 15 মিনিট, আধা ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 1 ঘন্টা 2 ঘন্টা পরে এটা ওয়াশ আউট করে ফেলতে হয়, ধুয়ে ফেলতে হয়। আর এক্ষেত্রে অবশ্যই ফেস ওয়াশের ভূমিকা আছে। কোন ধরনের ফেস ওয়াশ আমরা দিচ্ছি, কোজিক অ্যাসিড সহ দিচ্ছি না নিয়াসিনামাইড সহ দিচ্ছি না কী ধরনের দিচ্ছি, তো প্রত্যেকটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ ইম্পর্টেন্ট। এরপর আসে যেটা হচ্ছে আরেকটু ভিতরের দিকে হয় মিক্সড, অথবা আরও ভিতরে যেটা হয় ডার্মাল মেলাসমা। এই ধরনের ক্ষেত্রে খাওয়ার ওষুধ এবং লাগানোর ওষুধগুলো তো লাগবেই। এর সাথে তখন আমরা পেশেন্টকে অফার করি এবং পেশেন্টের কন্ডিশন অনুযায়ী আমরা ট্রিটমেন্ট অফার করি। যেমন কাউকে কাউকে আমরা ট্রাইনিক্সামিক অ্যাসিড ইনজেকশন আকারে দিয়ে থাকি, কাউকে কাউকে আমরা মেজোথেরাপি করে থাকি, কাউকে কাউকে আমরা কিউ সুইচ লেজার করে থাকি। তবে মেজোথেরাপির ডার্মাল মেলাজমাতে মেজোথেরাপি যে আমরা দেই নিডল দিয়ে, এটা ডার্মিস পর্যন্ত কিন্তু রিচ করে। তো সুতরাং ডার্মিস যখন এই মেজোথেরাপির ইনজেকশনটা রিচ করে, ওটা তখন মেলাজমা এরিয়া সিভিয়ারিটি ইন্ডেক্স, যেটাকে আমরা MASI বলি, সেটাকে কমিয়ে আনে। তো কমিয়ে আনার মাধ্যমে দেখা যাচ্ছে 3টা 4টা 5টা সেশনে ডার্মাল মেলাজমাগুলোতে মেজোথেরাপি চমৎকার কাজ করে। এই মেজোথেরাপিতে কিন্তু আপনার সব ধরনের জিনিসগুলো একসাথে থাকে, যেন এটাকে ককটেল থেরাপিও বলা হয়। আলফা আরবুটিন থাকে, ভিটামিন সি থাকে, ট্রাইনিক্সামিক অ্যাসিড থাকে, গ্লুটাথিয়ন থাকে, এগুলো অনেকগুলো একসাথে মিক্সড করে মেজোথেরাপি একটা জিনিস তৈরি করা হয়। এবং এটা এখন লেটেস্ট ট্রিটমেন্ট মেলাজমার ক্ষেত্রে। এছাড়াও তো কিউ সুইচ লেজার তো আগে থেকেই ছিল, বাট এই মেজোথেরাপিটা কিন্তু একটা যুগান্তকারী চিকিৎসা, যেটা আপনার সবগুলোকে একসাথে নিয়ে এসেছে আর কি। সবগুলো যে ডিমেলানাইজিং এজেন্ট আছে সেগুলো সব একসাথে, যেটাকে আধুনিক চিকিৎসার মধ্যে সর্বাধুনিক চিকিৎসা। সর্বাধুনিক চিকিৎসা। এখন একটু জানতে চাই আপনার কাছে যে আসলে আমাদের স্ট্রেস বা ঘুম বা লাইফস্টাইলের কারণে কি মেস্তার উপর কোনো প্রভাব পড়ে কিনা? হ্যাঁ, প্রত্যেকটা জিনিস যে বললেন, স্ট্রেস, তারপর ঘুম, তারপরে অ্যাংজাইটি, এগুলি সব কিছুই মেস্তার উপর এফেক্ট পড়ে। ওভারঅল ত্বকের যে পিগমেন্টেশন আছে সেটার উপর এফেক্ট পড়ে। এগুলিতে আমাদের হয় কি, স্ট্রেসে আমাদের কর্টিসল হরমোন বাড়ে। কর্টিসল বাড়লে মেলাটোনিন বা মেলানিন হরমোনটাও বেড়ে যায়। তো তখন দেখা যাচ্ছে যে ওভারঅল যে ত্বকটা আছে সেটা একটু কালচে ধরনের দেখায়। আর স্ট্রেসের কারণে বা কর্টিসল যদি বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মেলানোসাইটিং স্টিমুলেটিং হরমোন বা MSH এর অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। তো MSH এর অ্যাক্টিভিটি বাড়লে মেলানোজোম বেশি বেশি প্রোডাকশন হবে। মেলানোজোম বেশি বেশি প্রোডাকশন হলে মেলানিনের পরিমাণও বাড়বে। তো সুতরাং ত্বকটা কালচে দেখাবে এবং যেই স্থানে মেস্তা হয় সেই স্থানে মেস্তাটাও প্রমিনেন্ট হবে বা আরও বেশি গাঢ় হবে। বাহ! তাহলে আসলে মেস্তার শুধু যে মাত্র যে শুধু জেনেটিক কারণে বা সানব্লক এপ্লাই বা আমাদের যে একটা যে রুটিন কেয়ার নেওয়া, তার পাশাপাশি কিন্তু একটা লাইফস্টাইলের বড় প্রভাব রয়েছে। আসলে ওই যে নিয়ম কানুনগুলোর কথা আমরা বলি, খাওয়া দাওয়া বলি, এগুলি কিন্তু কোনটা মেস্তার ওষুধ না। এটা আপনি মেস্তাটাকে একটা দমিয়ে রাখবে, অথবা আমরা যে মেইন ট্রিটমেন্টটা করি এই ট্রিটমেন্টটার সাথে সাপোর্টিভ এইড হিসেবে কাজ করবে। কিন্তু এগুলি করলে মেস্তা হবে না বা এগুলি করলে মেস্তা চলে যাবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা মেস্তা যার এরকম না। হওয়ার তার হবে আসলে। এবং সেই ক্ষেত্রে আসলে সঠিক ট্রিটমেন্ট নেওয়াটা খুব এক্স্যাক্টলি, জরুরি। কারণ হচ্ছে যে ট্রিটমেন্টের ভুলের কারণে অনেক এলোমেলো হয়ে যায় অনেক সময়। যেমন আপনি অনেকগুলো মেডিসিনের কথা বলছিলেন এবং সাপ্লিমেন্টের কথা বলছিলেন। সেই সাপ্লিমেন্টগুলো একজন বিশেষজ্ঞের কাছ থেকে অবশ্যই জেনে নেওয়া উচিত। এখনকার যুগে তো গ্লুটাথিয়ন খুব আমরা শুনছি এটার কথাটা যে আমাদের অনেক সেলিব্রিটিরাও গ্লুটাথিয়ন ইউজ করে। তো
এটার ব্যাপারে একটু জানতে চাই যে গ্লুটাথিওন আসলে আপনারা কখন ইউজ করেন? গ্লুটাথিওনও কিন্তু এক ধরনের সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। এটা মুখে খাওয়ার জন্য আমরা দিয়ে থাকি, এছাড়াও ইনজেক্টেবল বা ইনজেকশনের আকারেও কিন্তু দেওয়া হয়ে থাকে। তবে গ্লুটাথিওন নেওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে, যেমন আপনার লিভার ফাংশনটা ঠিক আছে কিনা, এসজিপিটি, এসজিওটি কিংবা সেরাম বিলিরুবিন এগুলো ঠিক আছে কিনা, বা একটা আল্ট্রাসাউন্ড করে দেখা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা মেটাবলিজমটা হয় হচ্ছে লিভারে, বা ফার্স্ট পাস মেটাবলিজমটা হয় হচ্ছে লিভারে। তো লিভারে কোনো ত্রুটি থাকলে কিন্তু সেটা দেওয়া যাবে না। আর সেকেন্ড হচ্ছে যে আপনি এইটা অবশ্যই একজন যারা অ্যাস্থেটিক প্র্যাকটিস করেন বা ত্বক বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ দিতে হবে। এই যে গ্লুটাথিওন যেটার কথা বললেন, এটা এক ধরনের সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, এটা কিন্তু সাধারণত ক্যান্সারের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে আমরা অনেক অন্য ডোজে দেই, এবং এটার সাইড এফেক্ট হচ্ছে ত্বককে একটু ব্রাইট করে, একটু মানে সাদা সাদা দেখা যায়, ভাব নিয়ে চলে ভাব নিয়ে আসে। চলে। তো এই জন্য গ্লুটাথিওন ট্রিটমেন্ট আসলে খুব পপুলার, যে কিন্তু এটা যে আপনার রংটাকে পুরো ফর্সা করে দিবে বা শ্যামলা থেকে সাদা বানিয়ে দিবে, ব্যাপারটা এরকম না। আপনাকে হয়তো একটু গ্লো দিতে পারে, বা ত্বকটা একটু মানে উজ্জ্বল দেখাতে পারে, বা একটু পরিষ্কার যেটাকে আমরা বলে থাকি ওরকম দেখাতে পারে, বাট নট নেসেসারিলি যে আপনাকে এটা ফর্সা করে দিবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সবাই দিতে পারবে না, এটা হচ্ছে দেওয়ার আগে অনেকগুলো কিছু দিক নিয়ম আসলে কানুন আছে, বিবেচনা করে অনেকগুলো ইনভেস্টিগেশন করে আমরা যাচাই সেটা বাছাই করে ক্যান্ডিডেট সাজেস্ট সিলেক্ট করে করা হয়। থাকেন। এখন একটু জানতে চাই যে আপনি তো অবশ্যই ফার্স্ট থেকেই বলছিলেন যে সানস্ক্রিন ব্যবহার করাটা কতটা গুরুত্বপূর্ণ। সেটা মেস্তার জন্যই হোক বা যেকোনো আমাদের পিগমেন্টেশন টাকে প্রিভেন্ট করার জন্য হোক। তো আসলে কত বয়স থেকে সানস্ক্রিনটা ইউজ করা উচিত বলে আপনি মনে করেন? সানস্ক্রিন সাধারণত ১৬ বা ১৭ বা ১৮ অ্যাবভ আমরা ইউজ করতে বলি। তো ১৮ বছরের নিচে সানস্ক্রিন আসলে যেটা নরমাল সানস্ক্রিন আছে বা রেগুলার যে ফিজিক্যাল সানব্লকগুলো আছে ওগুলো ইউজ করা খুব একটা সেফ না, তাতে ত্বকের ক্ষতি হয়। কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে আমরা সানব্লক দিয়ে থাকি, তবে সেটা কিন্তু রেগুলার যে সানব্লক আছে ওটা না, এটা অন্য ধরনের সানব্লক। তো এটা অবশ্যই আপনাকে ডাক্তার সাজেস্ট করবে। তবে একটা সুস্থ মানুষ বা একটা অ্যাডাল্ট মানুষ সানব্লক ইউজ করতে চাইলে তাকে অবশ্যই সেটা ১৮ পরে চিন্তা করতে হবে। সো আমরা যারা অনেকেই চিন্তা করি যে বাচ্চারা স্কুলে যাচ্ছে বা তাদের বাইরে খেলাধুলা করছে, তো সেক্ষেত্রে একটু সানস্ক্রিন ইউজ না, করা বাচ্চাদের আসলে সানস্ক্রিনটা ইউজ করার খুব একটা ওভাবে দরকার নেই। প্রয়োজন। ওই যে একদম শুরুতে যেটা বললাম যে বাচ্চা অবস্থায় বা শিশুদের বা অ্যাডোলেসেন্ট এজে কিন্তু মেচটা হয় না সাধারণত। মেস্তা হয় না। এখন একটু জানতে চাই যে এই যে সানব্লক তো আমরা ইউজ করছি, বাট একটা কথা খুব শোনা যায় যে সানব্লক ইউজ করার কারণে মুখে অ্যাকনির প্রবলেম বেশি হচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই যে এক্ষেত্রে আসলে কতটুকু সতর্কতা নেওয়াটা জরুরি বলে আপনি মনে করেন? এখানেও আসলে আধুনিক ট্রিটমেন্টের একটা বড় ভূমিকা আছে। এখনও আমরা অধিকাংশ মানুষই মনে করি যে সানব্লক মানে মনে হচ্ছে ক্রিম, বা সানব্লক মানে হচ্ছে এমন কোনো ক্রিম যেটা মুখে সাদা সাদা বা তেল তেল হয়ে থাকবে। এখন কিন্তু সানব্লকের প্রায় ১০-১২ রকম ভেরিয়েন্ট আছে। যেমন আপনার প্রেস পাউডার আছে, ম্যাট আছে, এমনকি মেকআপ যে ইউজ করা হয় মেকআপের মতো সানব্লক পাওয়া যায়, পাউডার ফর্মে পাওয়া যায়, ওয়াটার বেসড লিকুইড ফর্মে পাওয়া যাচ্ছে, এমনকি মিস্টের মতো যে দেখা যাচ্ছে জাস্ট একটু স্প্রে করবে ওরকম সানব্লকও পাওয়া যাচ্ছে। তো সুতরাং সানব্লক কিন্তু আর ট্রেডিশনাল বা কনভেনশনাল মেথডেই তৈরি হচ্ছে না, সানব্লকেরও অনেক ধরনের টাইপ আছে। তো সুতরাং ওই তেল তেলে ভাব যাদের হয়ে থাকে অথবা ব্রণ হওয়ার ভয় থাকে, তাদের ক্ষেত্রে আমরা অন্য ধরনের ফর্মুলেশনের সানব্লক দিই। সো ফর্মুলেশনটা আসলে চেঞ্জ করে বা ভালোমতো একটু ক্লিন এক্স্যাক্টলি, এখন করলে। অনেক ধরনের ফর্মুলেশন বাজারে আছে। এখন একটু জানতে চাই যে আসলে মেস্তাকে যদি আমরা ঘরোয়াভাবে একটু বলি যে না একটু প্রতিরোধ করতে চাই বা ঘরোয়াভাবে একটু রুটিন কেয়ার করতে চাই, তাহলে আসলে কি ধরনের রুটিন কেয়ার গুলো আমাদের করা উচিত? এখানে একটু বলে রাখা প্রয়োজন যে আসলে মেস্তার ঘরোয়া ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক সময় বিপদ ঘটিয়ে ফেলে, যে দেখা যাচ্ছে যে মুখে এটা বেটে দিচ্ছে, লেবু দিচ্ছে, রসুন দিচ্ছে, বেসন দিচ্ছে, এগুলি কিন্তু কোনোটাই কোনো কাজ করবে না। কারণ মেস্তাটা হচ্ছে আপনার ত্বকের ভিতরের লেয়ার, এখানে আপনাকে হয় খাবারের ওষুধ দিতে হবে অথবা ভিতরের লেয়ার পর্যন্ত আমাদের ট্রিটমেন্ট পৌঁছাতে হবে, সেটা লেজার হোক কিংবা মেজোথেরাপি হোক, এগুলি কোনোটাই কাজ করবে না। তো এখানে ঘরের মধ্যে আপনি যেটা একটু আগে বললাম যে সানব্লকটা ইউজ করতে পারেন, আর অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খেতে পারেন, সেটা ভিটামিন এ, ই, সি, যেমন গাজর, টমেটো, কমলা, তারপরে লেবু, এগুলো আর কি। তো এগুলো ছাড়া নিজে নিজে বাসায় কোনো হোম রেমেডি বা কোনো কিছু মুখে অ্যাপ্লাই করা এটা আসলে ঠিক হবে না। মেসটা তো ভালো হবে না, উল্টো আরও এখানে অনেক কমপ্লিকেশন বেড়ে যাবে। অনেকেই মনে করে যে মেস্তা হলে এটা আসলে আর কখনোই ভালো হওয়া পসিবল না। তো এই ব্যাপারে আপনার কি মতামত যে এটা আসলেই কি কখনোই ভালো হওয়া পসিবল না? এখনকার দিনে মেস্তা যে পরিমাণ আধুনিক চিকিৎসা বাজারে এসেছে, যত কমপ্লিকেটেড মেস্তা হোক এটা ভালো হয়, মোটামুটি এটা ভালো হয়ে যায় 90%, 95% ক্ষেত্রেই ভালো হয়ে যায়। ইভেন ডার্মাল মেলাজমার আমি যে বললাম যে বিভিন্ন লেজার বা মেজোথেরাপি, হ্যাঁ, মেজোথেরাপি দিয়ে কিন্তু আমরা ডার্মিস পর্যন্ত পৌঁছাতে পারছি, সুতরাং মেস্তা ভালো হয়ে যায়। তবে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে আপনি যদি মেস্তার ভালো হয়ে যাওয়ার পরেও
যদি ভিতরে ওই জেনেটিক ফ্যাক্টরগুলো আবার কোনো না কোনো কারণে যদি স্টিমুলেটেড হয়, সেটা সানলাইট হোক, হিট হোক, কিংবা অন্য কোনো মানে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর হোক, এই ইন্ট্রেন্সিক ফ্যাক্টরগুলো যদি স্টিমুলেটেড হয় তাহলে কিন্তু তার মেস্তা আবার হতে পারে। সবার ক্ষেত্রে যে হবে ব্যাপারটা তা না, তবে হতে পারে। ক্ষেত্রে কি কোনো ধরনের সতর্কতা নেওয়া জরুরি বা ট্রিটমেন্টের পরে কি কোনো ধরনের কেয়ার নেওয়াটা কি জরুরি ট্রিটমেন্টের কিনা? পরে আমরা ২-৩টা কথা বলি। একটা হচ্ছে কাউন্সেলিং করে থাকি যে আপনি স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলি থেকে যতটা সম্ভব দূরে থাকবেন, ভালো ঘুমাবেন, তারপর হচ্ছে কালারফুল ভেজিটেবল খাবেন, আর অবশ্যই সান প্রোটেকশন ইউজ করবেন। মেস্তার উপরে যদি আমরা অনেক সময় মেকআপ এপ্লাই করি বা বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করি বা অনেকে আছে যে ব্রাইটনেস এর জন্য ইউজ করে, তো সেক্ষেত্রে কি মেস্তার কোনো প্রবলেম হয় কিনা? ইউজুয়ালি এ ধরনের মেকআপে মেস্তার খুব একটা সমস্যা হয় না, তবে মেকআপের পারপাসটা যখন সার্ভ হয়ে যায় তখন যত তাড়াতাড়ি সম্ভব ভালো একটা রিমুভার বা ভালো একটা কিছু ইউজ করে মেকআপটাকে রিমুভ করে ফেলা। কিন্তু এই যে মেকআপের কারণে মেস্তা বেড়ে যাবে এমনটা আসলে খুব একটা সঠিক নয়। অনেকে মনে করে যে ফেয়ারনেস ক্রিম ইউজ করলে মেস্তার প্রবণতা অনেকখানি বেড়ে যায়। এটা কি সত্যি কিনা? আসলে ফেয়ারনেস জিনিসগুলোতে তো কি দেয় আমরা তো আসলে মানে এটা তো আসলে মেডিকেলি অ্যাপ্রুভ জিনিস না বা ডার্মাটোলজিক্যালি টেস্টেড জিনিস না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টেরয়েড দেয় এবং হেভি মেটাল ইউজ করে, যেমন লেড, তারপরে সীসা, এই জাতীয় জিনিস। তো এগুলোতে দেখা যায় কি একটু ব্লিচিং হয়, কিন্তু আলটিমেটলি তখন ওই এমএসএইচটা আবার অ্যাক্টিভ হয়, অনেক ক্ষেত্রে মেস্তাটা আগের চেয়ে অনেক বেশি খারাপ হয়ে যায়। আপনি একটু আগে বলছিলেন যে প্রেগন্যান্সি বা ল্যাকটেশন পিরিয়ডে আপনারা অনেক ধরনের মেডিসিন বা অনেক ধরনের ট্রিটমেন্ট থেকে মেস্তার ক্ষেত্রে আপনারা এভয়েড করে থাকেন। তো একটু জানতে চাই যে আদার্স কি কোনো কোমরবিডিটিস রয়েছে কিনা, যেমন ডায়াবেটিস বা থাইরয়েড বা কিডনির যাদের প্রবলেম রয়েছে, তাদের যদি হয়ে থাকে এই ধরনের মেস্তার সমস্যা, সেক্ষেত্রে কি মেডিসিনের কোনো প্রবলেম আছে কিনা ডায়াবেটিক মেডিকেশনে? পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাধারণত গ্লুটাথিয়ন ওরালি দিতে চাই না, কারণ এটার মধ্যে একটু সুইটনার থাকে, কিংবা দেখা যাচ্ছে ভিটামিন সিটা অ্যাভয়েড করতে বলি, ওটার মধ্যে একটু সুইটিং এজেন্ট থাকে। থাইরয়েডের সাথে খুব একটা সম্পর্ক নেই, তবে থাইরয়েড পেশেন্ট যদি ওবেস হয়, হাইপোথাইরয়েড পেশেন্ট, সেই ক্ষেত্রে আমরা ওবেসিটিটাকে কমাতে বলি। হ্যাঁ, তবে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে অনেক খাওয়ার ওষুধ আমরা দিই না, যেমন ট্রাইনিক্সামিক অ্যাসিডটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি ওরালি, গ্লুটাথিয়নটা ওরালি অ্যাভয়েড করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা শুধু ব্যবহারের জিনিস আর মেজোথেরাপি করে থাকি। এই যে মেজোথেরাপি বললাম বা যে লেটেস্ট ট্রিটমেন্টগুলো বললাম, এগুলো কিন্তু অনেকাংশে সেফ, কারণ আমরা জাস্ট স্পেসিফিক টার্গেট এরিয়াতে পৌঁছাচ্ছি। নিডল দিয়ে ওই এজেন্টটা আমরা টার্গেট এরিয়াতে দিয়ে দিচ্ছি। এটা খুব ইনস্ট্যান্ট রেজাল্ট দেয় এবং খুব চমৎকার রেজাল্ট দেয়। খুব চমৎকার করে বলছেন। আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুস্বাস্থ্য এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। খুব তাড়াতাড়ি ফিরবো, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্বাস্থ্য এই অনুষ্ঠানে। আশা করছি সবাই আমাদের সাথেই আছেন। তো আমরা তো আসলে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনার কাছে জানছিলাম, অনেক ইন্টারেস্টিং ব্যাপারও এবং অনেক সতর্কতাও জানলাম আপনার কাছ থেকে যে আসলে কোন কোন সময়ে সচেতন হতে হবে এবং অনেক সময় অনেক ধরনের মেডিকেশন আসলে নেওয়াও যায় না। খুব চমৎকার করে আপনি বলছিলেন। এখন একটু জানতে চাই যে এখন তো সিজন চেঞ্জ হচ্ছে। তো যখন সিজন চেঞ্জ হয় সেটার কি কোনো এফেক্ট মেস্তার উপর পড়ে কিনা, বা আসলে কি ধরনের স্কিন ডিজিজ গুলা এই সময়টা আপনারা বেশি পেয়ে থাকেন? এখন তো সিজন চেঞ্জ হতে বলছে, গ্রীষ্মকাল চলছে, সাথে বর্ষাও, মানে বৃষ্টিও হচ্ছে একসাথে, সো দুইটা কম্বাইন্ড। সো এই সময় মেস্তার প্রকোপটা অবশ্যই বেড়ে যায়, কারণ এই সময় হিট বেশি থাকে, দিনের পরিধিটা বড় থাকে, সানলাইটের প্রখরতা বেশি থাকে। তাই বলে শীতকালে যে মেস্তা হয় না, ব্যাপারটা এরকম না, তবে এই সময় অবশ্যই মেস্তার রোগী আমরা বেশি পেয়ে থাকি। আর এই সিজনে আসলে কিছু কিছু ডিজিজ আমাদের একটু বেড়ে যায়। নাম্বার ওয়ান হচ্ছে আপনার স্ক্যাবিস। এই গরমে স্ক্যাবিসটা খুব বেড়ে যায়, এখন দেখা যাচ্ছে স্ক্যাবিসের অনেক বেশি প্রাদুর্ভাব হচ্ছে। আর এটা হচ্ছে ফাঙ্গাল ডিজিজ বা ফাঙ্গাল ইনফেকশন বা দাউদ যেটাকে বলি, সেটা অনেকাংশে বেড়ে যায় এই সময়। আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে এই সময় ছুলি, যেটাকে আমরা বলি পিটিরিয়াসিস ভার্সিকালার, কারণ গরমে হিউমিড কন্ডিশনে আপনার এই ভার্সিকালার বা এই জাতীয় অসুবিধাগুলো বেশি হয়। এছাড়াও দেখা যাচ্ছে যে ফলিকুলাইটিস বা ঘেমে যাওয়ার কারণে মাথার ত্বক বা গায়ের ত্বকে যে হেয়ার ফলিকুলে যে ইনফ্লামেশন হয় সেটা বেড়ে যায়। এছাড়াও কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ আছে, যেমন আপনার ইম্পেটাইগো বা এই জাতীয় ব্যাকটেরিয়াল ডিজিজগুলো বাচ্চাদের ক্ষেত্রে বেড়ে যায়। তো গরমে আসলে ইনফেকশাস যে ডিজিজগুলো আছে, ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, প্যারাসাইটিক, এই জাতীয় জিনিসের প্রাদুর্ভাবগুলো বেশি থাকে, যেহেতু গরম আর সাথে হিউমিড কন্ডিশন। তো সুতরাং এই জিনিসগুলো একটু বেশি এই সময় আমরা বেশি দেখতে পাই। তো এই ক্ষেত্রে আসলে কি ধরনের সতর্কতা নেওয়াটা জরুরি বলে মনে খুব করেন? সিম্পলি যদি আমরা মনে রাখি, এই সময় একটু ঢিলে ঢালা কাপড় পরা উচিত।
এবং লাইট কালারের, যাতে হিট অ্যাবজর্পশনটা কম হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্তত 2 বার গোসল করা, এই জাতীয় জিনিসগুলো যদি একটু ফলো করা যায় তাহলে দেখা যাচ্ছে যে রোগের প্রাদুর্ভাবটা কমে আসে বা ইনসিডেন্সটা অনেকখানি কমে আসে। বা ঘরোয়া কোনো যত্নের কি এই সময়টায় প্রয়োজন রয়েছে কিনা? বাসায় চেষ্টা করবেন যে যাতে ফ্যান সবসময় ছাড়া থাকে, যদি সম্ভব হয় যাদের পক্ষে সম্ভব তারা এসিটা একটু বেশি সময় ছেড়ে রাখা, যাতে গরমটা গায়ে না লাগে আসলে, কারণ গরম লাগলে এই জিনিসগুলো একটুখানি ঘামলে এই জিনিসগুলো হবে, সেটা ফাঙ্গাল ডিজিজ বলি, পিটিডিএসএস ভার্সিকুলার বলি, বা ছুলি বলি, বা দাঁত বলি, বা স্ক্যাবিস, এগুলি এই সময় একটু বেশি হয়। গরমটাকে যতটুকু অ্যাভয়েড করা যায় আর কি। আপনি বলছিলেন দাঁতের কথা, আমাদের আরো অনেক ধরনের বিভিন্ন স্কিন ডিজিজের কথা। তো আসলে কোন ক্ষেত্রে মানুষ মনে করবে যে না আমার এই সময়টাতে আমার ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া ভীষণ জরুরি? সেটা যেকোনো ধরনের স্কিন ডিজিজই হতে পারে। ছুলি যদি খুব একটা দুটো থাকে সেক্ষেত্রে আপনার 2% কিটোকোনাজল যে শ্যাম্পুটা পাওয়া যায় বাজারে, এটা যদি ওই গোসলের সময় শ্যাম্পুটা ওই ছুলিযুক্ত স্থানে আমরা 4 থেকে 5 মিনিট রেখে দিই, তাহলে 2-1টা ছুলি থাকলে সেটা চলে যায়। কিন্তু ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রে যদি একটা দুইটা প্যাচও আপনি দেখতে পান, সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। তা না হলে দেখা যাচ্ছে পরে আপনার এই একটু বেড়ে গেলে, অনেকে স্টেরয়েড বা বেটামেথোসিন জাতীয় ওষুধ ইউজ করে, এগুলি একটু বেড়ে গেলে তখন দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী আমাদের মুখে খাওয়ার ওষুধ লাগে। তো সেটা একটা কমপ্লিকেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় ইদানিং যেটা প্রবলেম হয় যে মুখে খাওয়ার ওষুধগুলো দেখা যায় বেশিরভাগই রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আমরা যে ফ্লুকোনাজল বা কিটোকোনাজল যে ট্রেডিশনাল ওষুধগুলো আগে দিতাম, বা টার্বিনাফিন, এগুলিতে অনেক ক্ষেত্রেই কাজ করে না। তখন কালচার সেন্সিটিভিটি করে আমাদের অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিবায়োটিকের মতো আমাদের অ্যান্টিফাঙ্গালও সিলেক্ট করতে হয়। তো এটা হচ্ছে ওষুধের ফাঙ্গাসের ধরনও কিছু পরিবর্তন হয়েছে, আবার ওষুধেরও যত্রতত্র ব্যবহার করার কারণে আগের যে সিম্পল ওষুধগুলো ছিল ওগুলো এখন ভালো কাজ করে না। অনেকে বলে যে আসলে স্কিন ডিজিজ পুরোপুরিভাবে রিকভার করা সম্ভব নয়। তো এই ক্ষেত্রে আসলে আপনার মতামত কি? স্কিনের ম্যাক্সিমাম ডিজিজই পুরোপুরি রিকভার করা সম্ভব। শুধুমাত্র যে ক্রনিক ডিজিজগুলো থাকে কিংবা অটোইমিউন ডিজিজগুলো থাকে, যেমন সোরিয়াসিস, তারপরে হচ্ছে লাইকেন প্ল্যানাস বা এক্সিমা, কিংবা যাকে অটোইমিউন জিনিস যেগুলো আছে যেমন এসএলই, তারপর স্ক্লেরোডার্মা, তারপর এগুলো হয়তোবা নিয়ন্ত্রণ করে রাখতে হয়। কিন্তু বাকি যে ডিজিজগুলো আছে, সেটা আমরা একনি থেকে শুরু করে যে কোনো ইনফেকশাস ডিজিজ বলে, এগুলি ম্যাক্সিমামই ভালো হয়ে যায়। তো আসলে বেশিরভাগ মানুষ হয়তো ডিজিজ বলতে ক্রনিক ডিজিজগুলোকেই বুঝে বা অটোইমিউন ডিজিজগুলোকেই বুঝে, এক্সিমা, সোরিয়াসিস, এসএলই, এই জাতীয় জিনিসগুলোকে। এই জন্যই তারা হয়তো মনে করেন যে এটা আসলে ভালো হয় না। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থার ফলে এই বড় বড় যে ডিজিজগুলোর কথা বললাম, এসএলই, স্ক্লেরোসিস, পিএসএস, তারপরে লাইকেন প্ল্যানাস, এগুলো কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এক্ষেত্রে বায়োলজিক্সের যুগে। অনেকেই আছে যে সঠিক সময়ে হয়তোবা ডার্মাটোলজিস্টের কাছে যাচ্ছেন না বা পরামর্শ নিচ্ছেন না। সেক্ষেত্রে হয়তোবা অনেকটাই ডিলে হয়ে যায় এবং তারা হয়তোবা রিকভারি ফিল ওভাবে ফুললি হতে পারে না। তো আরেকটু জানতে চাই যে আমাদের অনেক সময় দেখা যায় মুখে তিলের মতো সমস্যা হয় বা ছোট, ছোট তিল অনেক ক্ষেত্রে বেড়ে যায়। এটা আসলে কতটুকু ডিজিজ বলে আপনি মনে করেন? এখানে কয়েকটা ডিজিজ একসাথে হয়, যেমন ছোট 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 তিলের মতো। এটা একটা হয় যেটা ত্বকের সাথে মিশে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রেকেলস। আরেকটা দেখা যায় যে একটু ত্বকের সাথে একটু উঁচা উঁচা, কিন্তু রংটা ত্বকের রঙের সাথে মিলে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে মিলিয়া, হ্যাঁ, বা সিরিঙ্গোমা জাতীয় জিনিস। আরেকটা আছে যে ত্বকের থেকে একটু উঁচা উঁচা কিন্তু একটু রংটা একটু কালচে, সেটা হচ্ছে ভেরুকা প্ল্যানা। তো এগুলো যে কয়টা নামই আপনাকে বললাম না কেন, এগুলি সবগুলো আমরা তিল বা ফ্রেকেস এর জাতীয় বলে সাধারণত সম্বোধন করি। তো এই প্রত্যেকটা জিনিসেরই চমৎকার ট্রিটমেন্ট সম্ভব। দেখা যাচ্ছে যে একটা দুইটা তিনটা, কারো কারো ক্ষেত্রে কিছু কিছু সেশন করলে এগুলি পুরোপুরি চলে যায়। সো অনেকে আবার আছে যে তিল যখন হয় এটা কি মেস্তা নাকি তিল সেটা অনেক সময় ফাইন্ড আউট করতে পারে না। তো সেক্ষেত্রে আসলে কি করা জরুরি? এই ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, যেটা আসলে কি ধরনের তিল বা কি ধরনের মেস্তা, বা আদৌ দুইটার কোনোটা কিনা বা অন্য কোনো কিছু কিনা, এটা আসলে আপনি নিজে কখনো আসলে বুঝতে পারবেন না। এবং এই ক্ষেত্রে কি শুধু মেডিকেশনের মাধ্যমে ট্রিটমেন্টটা দেওয়া পসিবল? ইউজুয়ালি তিল বা আচিল বা যেটা বললাম মিলিয়া বা সিরিঙ্গোমা, এগুলো আসলে খুব একটা মেডিকেশনে ভালো হয় না। তবে বর্তমান যেটা বললাম যে টেকনোলজির সাথে সাথে লেজারও তো অনেক বেশি অ্যাডভান্স মানে হয়েছে। তো এত বেশি চমৎকার লেজার আমাদের হাতে আছে এখন, যেগুলি দেখা যাচ্ছে এই এই জিনিসগুলো একটা দুটো সেশন করলে আমরা মোটামুটি এগুলোকে ওয়াইপ আউট করে ফেলতে পারি। ফুললি যেখান থেকে সবাই রিমুভ করে ফেলতে পারবে। লেজার ছাড়া কি আর অন্য কোনো ধরনের ট্রিটমেন্ট রয়েছে কিনা এগুলোকে ফুললি রিমুভ আগে করে আমরা ফেলার কিছু জন্য? ট্রিটমেন্ট ইউজ করতাম, যেমন টপিক্যালি আমরা কিছু দিতাম, ইমিকিউমর জাতীয় ওষুধ দিতাম, কিংবা 5-ফ্লোরিডিউরাসিল দিতাম। এখন আসলে ওষুধগুলোর ব্যবহার নাই, এগুলি কাজও ভালো করে না এবং কমপ্লিকেশনও আছে। যেহেতু আমাদের হাতে নতুন টেকনোলজি আছে, তো সুতরাং আমরা আর ওই জিনিসগুলো যেতে যাই না বা যেতে চাইও না। এমন কি কখনো হওয়া পসিবল যে আমাদের মেডিকেশনের কারণে বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের কারণে জিনিসটার ইনফেকশন গ্রো করা বা ইনফেকশন থেকে বিরত থাকা, এ ধরনের কি কোনো কেস আপনারা পেয়েছেন কিনা না, কখনো? এই ধরনের আপনি অবশ্যই এক্সপার্ট হ্যান্ডে করাবেন। জি।
তবে যে কোনো প্রসিডিউরে তো একটা মিসহ্যাপ হতে পারে, চান্স থাকে, প্রতি 1000-এ একজন হোক 10,000-এ একজন হোক, সেটা তো হতেই পারে। যে কোনো অপারেশনেও একটা কমপ্লিকেশন হতে পারে, সেরকম যেহেতু প্রসিডিউরে অবশ্যই কমপ্লিকেশন হতে পারে। তবে এক্সপার্ট হ্যান্ডে করতে হবে। এই লেজারগুলো অনেক সেফ, কিন্তু সঠিক ফ্রিকোয়েন্সি, সঠিক টাইমিং, সঠিক আপনার মাত্রা যদি ঠিক না থাকে তাহলে তো অবশ্যই এটা থেকে বার্ন হতে পারে, কমপ্লিকেশন হতে পারে, জায়গাটা পুড়ে যেতে পারে, দাগ হতে পারে। কিন্তু এমনি এগুলি থেকে ইনফেকশন হওয়ার খুব একটা সম্ভাবনা থাকে না, কারণ এগুলিতে রক্তপাতের ব্যাপার নেই, এগুলি ইনভেসিভ না ওরকম। হ্যাঁ, তো সুতরাং এগুলি মোটামুটি পুরোটাই সেফ। সো যদি কখনো বার্নের প্রবলেমে পড়ে কোনো লেজারের কারণে বা কোনো ট্রিটমেন্টের কারণে, সেক্ষেত্রে আসলে কি ধরনের আ ব্যবস্থা গ্রহণ করবে? সেই ক্ষেত্রে তো অবশ্যই যদি সেটা আয়াট্রোজেনিক হয়, মানে ডক্টরস হ্যান্ডে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ডক্টরই ওটাকে ম্যানেজ করবে যে কীভাবে করা যায়। হয়তোবা তাকে কিছু টপিক্যাল ওষুধ দিবে বা মুখে খাওয়ার ওষুধ দিবে। তবে যদি কোনো ছোটোখাটো মিসঅ্যাপ হয় সেটাও অবশ্যই সেটা কভারেবল, সেটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই। যে কোনো প্রসিডিওরে একটা রিস্ক থাকে, বাট এগুলি মোটামুটি পুরোটাই অবশ্যই সেফ। অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে যেতে জি। হবে এবং সঠিক জায়গায় যেতে হবে। আমাদের তো অনেক ধরনের বিউটি পার্লার রয়েছে বা আশেপাশে আমরা অনেক ধরনের সেলুনে যেয়ে অনেক সময় অনেক ট্রিটমেন্ট নিয়ে থাকি। সেটা কতটুকু বিপজ্জনক বলে আপনি মনে করেন? এটা তো অবশ্যই বিপজ্জনক। আপনাকে অবশ্যই যে লাইনের এক্সপার্ট তার কাছেই কাজটা করাতে হবে। হ্যাঁ, এক্সপার্ট হ্যান্ডে করলে যে আপনার ইনসিডেন্স হবে না, ব্যাপারটা এরকম না। ধরেন আপনি বাস চালাচ্ছেন, তো বাসে তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই না? এটা তো, কিন্তু সেটা তো বাস ড্রাইভারকেই বাসটা চালাতে হবে, সেটা তো নৌকার মাঝে যেয়ে বাসটা চালাতে পারবে না। সেজন্য আপনাকে যে কাজটা করছে তার হাতেই সেটা করা উচিত। অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। এখন একটু জানতে চাই যে আমাদের যে মুখ ক্লিন করার যে ব্যাপারটা, এটা তো আসলে অনেকখানি প্রভাব ফেলে না? যে মেস্তার উপরে বা যেকোনো ধরনের একনি বা যেকোনো ধরনের স্কিন ডিজিজ এর উপরে। তো আসলে মুখটাকে কিভাবে প্রপারলি ক্লিন করা যায় বা কিভাবে একটু কেয়ার নেওয়া যায়? ফেস ওয়াশের অবশ্যই একটা ভূমিকা আছে। আমরা মনে করি ফেস ওয়াশ একটা সাবানের মতো জিনিস, এটা যেকোনো কিছু একটা কিনে ব্যবহার করব, সেটা না। ফেস ওয়াশ কিন্তু আমরা যখন পেশেন্টকে প্রেসক্রাইব করি, তার স্কিন কন্ডিশনের উপর করি, তার ত্বকটা কি শুষ্ক কিনা, কিংবা অয়েলি কিনা, কিংবা ব্রণ আছে কিনা। যেমন ব্রণের পেশেন্টদেরকে আমরা সাধারণত নিয়াসিনামাইড আছে এরকম ফেস ওয়াশ দিয়ে থাকি। তারপরে যাদের মুখটা ড্রাই, হ্যাঁ, তাদেরকে আমরা দেখা যাচ্ছে যে আরও যাতে ড্রাই না হয়, একটু যাতে অয়েল থাকে ওইরকম ফেস ওয়াশ দিই। আবার যাদের মুখটা খুব অয়েলি তাদেরকে আমরা আরেক ধরনের ফেস ওয়াশ দিই। যাদের পিগমেন্টেশনের সমস্যা আছে, সেটা একনি থেকে পিগমেন্টেশন হোক, কিংবা মেচতা থেকে হোক, বা ফ্রেকাস থেকে হোক, তাদেরকে সাধারণত আমরা ওই যে কোজিক অ্যাসিড বা আলফা আরবুটিন বা এই জাতীয় যে কম্পোনেন্টগুলো আছে, এগুলো যে ফেস ওয়াশে আছে সেই ধরনের ফেস ওয়াশগুলো দিই, বা গ্লুটাথিয়ন যে ফেস ওয়াশগুলোতে আছে সেই ধরনের ফেস ওয়াশগুলো দিই। তো সুতরাং ফেস ওয়াশ একটা সাধারণ মুখ ধোয়ার জিনিস মনে হলেও ট্রিটমেন্ট রেজিমের ক্ষেত্রে কিন্তু এটার একটা পরোক্ষ বা প্রত্যক্ষ ভালোই ভূমিকা আছে। আর ফেস ওয়াশের ক্ষেত্রে আমরা বলি, মানে রুল হচ্ছে 2 বার করা, একবার হচ্ছে সকালে, আরেকবার হচ্ছে শোয়ার আগে। কিন্তু এর মাঝখানে যদি কেউ করতে চায় ব্যাপারটা ভুল হবে না, তবে বারবার 4, 5, 6 বার করার দরকার নেই, 2 বারই এনাফ। বাট আপনি সকালে ফেস ওয়াশের কথা বলছিলেন। আমি একটু জানতে চাই যে সকালে ফেস ওয়াশটা আসলে কেন জরুরি? আমরা তো মনে করি যে আমরা ঘুমিয়েছিলাম, বাইরে যাচ্ছি না বা আমাদের মুখটা ক্লিন আছে। তো সেক্ষেত্রে কতটুকু জরুরি সকালের ফেস না, ওয়াশ আমি তো যে করাটা? ফেস ওয়াশটার কথা বললাম সেটা হচ্ছে ট্রিটমেন্ট বেসিসে। বেসিসে আচ্ছা। যেমন একনির জন্য নিয়াসিনামাইড, তারপর হচ্ছে যে আপনার দাগের জন্য যে কোজিক অ্যাসিড, আলফা আরবুটিন সহ যে ফেস ওয়াশগুলো, তো সেই ক্ষেত্রে যদি আমরা 2 বার দেই তাহলে সেটা সেটা কিন্তু হচ্ছে এইড হিসেবে কাজ করছে। ওকে। আর আপনি যেটা বললেন, হ্যাঁ, নরমাল অবস্থায় আমরা সকালে যে মুখের যে নরমাল সেবামটা থাকে আমাদের ন্যাচারালি, সেটাকে অনেকে প্রিজার্ভ করতে চায়। তো সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা না থাকে তার, যে একনি বা দাগ বা পিআইএইচ বা মেস্তা, তাহলে সে একবার করলেও এনাফ, যে বাইরের ধুলাবালিটার জন্য। কারণ সাধারণত বাইরে থেকে আসলে করাটা বেশি জরুরি, কারণ এই ধুলাবালিগুলো আটকে আটকে কিন্তু মুখে একনি হওয়ার প্রবণতাটা বেড়ে যায় সেবাম। এক্ষেত্রে কি বাইরে থেকে আসার পরপরই ফেস ওয়াশ করাটা গুরুত্বপূর্ণ নাকি রাতে ঘুমাতে যাওয়ার এটা আগে? আসলে প্রেফারেন্স অনুযায়ী বাইরে থেকে আসলে করতেও পারে, আবার কারো যদি মনে হয় যে না রাতে করবে, সেটা খুব একটা আপনার ডিফারেন্স ক্যারি করে না সো ট্রিটমেন্টের ফেস ক্ষেত্রে। ওয়াশটা আসলে খুব গুরুত্বপূর্ণ। অনেকেই আছে যে সাবান ইউজ করে মুখে। এটা কতটা ক্ষতিকর বলে আপনি মনে করেন? সাবান আসলে মুখের জন্য ফেস ওয়াশটাই ভালো, কারণ সাবানে যদি মুখে ঘষতে যায় তাহলে সেখান থেকে ফ্রিকশন থেকে অনেক কিছু হয়। বাট মুখের ক্ষেত্রে ফেস ওয়াশের ফর্মুলেশনটাই ভালো, যেটা একটু লিকুইড বেসড অথবা ওয়াটার বেসড যে ফেস ওয়াশগুলো আছে ওটাই ভালো। এবং এটা অবশ্যই স্কিন বেসিসে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছ থেকে হ্যাঁ, এটা পরামর্শ অনেক নেওয়া টাইপ হয়, উচিত। এবং অবশ্যই আপনি যেই ব্র্যান্ডটা ইউজ করেন না কেন সেটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড হতে হবে। সেটা খালি যে প্রসাধনীর মতো করে সুগন্ধি বা কালার বা এটা না, দেখা যাচ্ছে যে সেটা অবশ্যই টেস্টেড হতে হবে এবং ইন্ডিকেশন সহ হতে হবে। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফাইনালি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে ওভারঅল আমরা কিভাবে আমাদের কেয়ার নিতে পারি স্কিনের? নাম্বার 1 হচ্ছে স্কিনে কোনো এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট আমরা ইউজ করব না। যেমন অনেক এটা বলল, বা আমি অনলাইনে ওটা দেখলাম, কিংবা দেখা যাচ্ছে যে এই ক্রিমটা আসলো, এই সিরামটা দিলাম, এরকম কিছু ইউজ করা যাবে না। আপনি আপনার ত্বকে লাগাচ্ছেন, অবশ্যই আপনি জেনে বুঝে
এটাকে লাগাতে হবে। যদি আপনার ডক্টর বলে সেটা আপনি করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা, কিন্তু এক্সপেরিমেন্টাল আমরা কোনো কিছু করব না। দ্বিতীয় হচ্ছে অবশ্যই খাওয়া দাওয়ার নিয়ম, এটা তো সবসময় বলা হয় যে ভেজিটেবল, তো ব্যালেন্স একটা ডায়েট লাগবে, সেটা প্রোটিন, ভেজিটেবল, কার্বোহাইড্রেট সবগুলোই দরকার আছে স্কিনে। আমি শুধু ভেজিটেবল খেলাম সেটাও ঠিক না, বা শুধু প্রোটিন খেলাম সেটাও ঠিক না। নাম্বার 3 হচ্ছে পরিষ্কার রাখবো, যেটা বললাম একবার বা দুইবার একটা ফেস ওয়াশ ইউজ করবো। আর ময়শ্চারাইজারের ক্ষেত্রে যদি আপনার ত্বকটা ড্রাই থাকে তাহলে যে কোনো আপনি একটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড যে ময়শ্চারাইজারগুলো আছে, যেগুলি মেডিকেটেড ব্র্যান্ডের, যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। আপনি খুব চমৎকার করে আসলে অনেকগুলো বিষয়কে তুলে ধরেছেন। আশা করি আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে আজকের আলোচনা থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের মাঝে এসেছেন এবং চমৎকার সব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং গ্রিন টিভিকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং গ্রিন টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।